ঈদ কেনাকাটায় নতুনত্বে নজর ক্রেতাদের, এবারও ভালো বেচাকেনার প্রত্যাশা। পোশাকে বৈচিত্র্য আনতে এসএমই উদ্যোক্তাদের বিশেষ সহায়তার তাগিদ। রমজানের চাহিদা কমায় দর পড়ছে মাছের, বাড়তি দরে বিক্রি হচ্ছে মাংস, ফলের বাজারে উত্তাপ, অযৌক্তিক দামে ক্ষুব্ধ ক্রেতা, তদারকি বাড়ানোর পরামর্শ। এবারও গরমে সইতে হতে পারে লোডশেডিং, 700 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা। উৎপাদন সক্ষমতা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জ জ্বালানি ও আর্থিক সংকট। দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম, 5 বছরের মধ্যে সর্বনিম্ন। শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা সংকট দায়ী বলছেন সংশ্লিষ্টরা। এবং বন্ধ হওয়ার পথে এক সময়ের জনপ্রিয় ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম স্কাই, মে মাসে গুটিয়ে ফেলা হবে কার্যক্রম, জানালো মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ঈদকে সামনে রেখে ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রসঙ্গে। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় আসবো, তবে এর আগে দেখে নেব সংশ্লিষ্ট একটি প্রতিবেদন। ধন্যবাদ। এখনো 1 মাস বাকি থাকলেও এরই মধ্যে ঈদের কেনাকাটা শুরু করেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের ঝোঁক অত্যাধুনিক ডিজাইনের পণ্যের দিকে। তাদের পছন্দকেই প্রাধান্য দিচ্ছেন উদ্যোক্তারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যে বৈচিত্র্য আনতে এসএমই উদ্যোক্তাদের প্রতি সরকারের বিশেষ উদ্যোগ দরকার। কেনাকাটা শেষে যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন ক্রেতারা, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের। সাদিক হাসান ইমনের রিপোর্ট। সারা বছর কেনাকাটা করলেও ঈদকে কেন্দ্র করে মানুষের থাকে একটু বাড়তি চাহিদা। তাই রমজানের শুরু থেকেই তারা বিশেষ বিশেষ পণ্য সংগ্রহ করতে বিভিন্ন শপিং মল এবং ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন। জুতা, ব্যাগ, জুয়েলারি থেকে শুরু করে পোশাক, সব আইটেমেই তারা চান নতুনত্বের ছোঁয়া। সবাই একটু আনকমন কিছু চায়, যে ভ্যারাইটি হবে, নতুনত্ব কিছু আসবে। কানের দুল হোক সেটা, কিংবা হাতের রিং হোক, ওই টাইপের জিনিসই চাচ্ছি, যাতে হলো মানে সব কিছুর মধ্যে পড়ে, পত্তায় পড়ে। ক্রেতাদের রুচির দিকটা মাথায় রেখে তাই শপিং মলের পাশাপাশি উদ্যোক্তারাও নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন। সেই ধারাবাহিকতায় বর্তমান ট্রেন্ড বুঝে এবারের ঈদের জন্য উদ্যোক্তারা রেখেছেন আধুনিক মডেলের রকমারি কালেকশন। এখন তো কম্পিটিশন চারিদিকে, তো অনেক উদ্যোক্তা, তো সেই ক্ষেত্রে আপনার একই রকম ডিজাইন চলবে না। তো নতুন ডিজাইন যে মানুষ ইউজ ফ্রেন্ডলি যে কি হয় ওইভাবে চিন্তা করেই করা। এটা ট্রেন্ডের উপর ডিপেন্ড করে, এই ট্রেন্ডে কোন ডিজাইনটা ভালো চলবে সেটা আমাদের রিসার্চ মেথোডোলজি আছে। আমরা একটা সার্ভে করি, টু পিস বানিয়ে থাকি। তো ওগুলো আমার দেখা যায় যে রোজার বা ঈদের মধ্যেই আমি স্পেশালি করে থাকি। জামদানি, আমাদের বাটিকের কিছু ড্রেস আসছে, জুয়েলারি আসছে, আর কিছু এখনো প্রোডাকশনে আছে। এই ঈদে ভালো বেচাকেনা হবে প্রত্যাশা থাকলেও উদ্যোক্তারা তুলে ধরেছেন নিজেদের প্রতিবন্ধকতার কথা। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে না মিলিয়ে ছোট উদ্যোক্তাদের জন্য সহজ নীতির দাবি তাদের। সহজ শর্তে যদি মানে ঋণ প্রদান করা বা তাদেরকে এই ব্যাপারে হেল্প করা, তাহলে মনে হয় কি যে কাজগুলি সুবিধা হতো। আর ভ্যাট ট্যাক্স, এক্সপোর্টে প্রত্যেক জায়গায় আমার হেসালের জায়গা হচ্ছে যে আমার প্রত্যেক কাগজ করতে ব্যারিয়ার হয়, প্রত্যেক জায়গায় স্পেড মানি দিতে হয়। এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করতে পারি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যের বৈচিত্র্যকরণের স্বার্থে বড়দের কবল থেকে ছোট উদ্যোক্তাদের রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে ব্যবসার ধরন বুঝে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেও বৈচিত্র্য আনার পরামর্শ তাদের। বহির্বিশ্বে যাতে আমাদের পণ্যকে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমাদের বৈচিত্র্যকরণ করা। এর জন্য তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে, এবং সেই হিসেবে আমাদের সরকারের উচিত যে তাদের পাশে দাঁড়ানো। পরিবর্তিত পরিস্থিতিতে নগরবাসীর মনে ঈদ শপিং এর আমেজ থাকলেও আইন শৃঙ্খলার অবনতি সাম্প্রতিক সময়ে অনেকের মনে শঙ্কা তৈরি করেছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। স্যার, আমরা প্রতিবেদন দেখলাম, আমরা আলোচনায় চলে আসতে চাই। সেটা হচ্ছে যে ঈদ তো শুরু হয়ে গেছে, ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে, ঈদ 1 মাস পরে। এই কেনাকাটার আলোকে যদি বলি যে এসএমই খাত যারা আছে উদ্যোক্তা, তারা কতটুকু আসলে এখানে অংশগ্রহণ করতে পারলো? ধন্যবাদ আপনাকে।
আসলে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই সেক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা আপনিও জানেন, সবাই আমরা জানি। তাদের উন্নয়নের জন্য, তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাদের মার্কেট অ্যাক্সেসের জন্য, তাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য, তাদের মেইন স্ট্রিমিং করার জন্য, তাদের আপনার প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য, এই সকল কাজ করার জন্যই আসলে এসএমই ফাউন্ডেশনের সৃজন। তো এসএমই ফাউন্ডেশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তো আপনি যেটি বলছেন, ঈদ এসছে সামনে, 1 মাস পরে ঈদ হবে। হ্যাঁ, একটা বড় উৎসব আমাদের বাংলাদেশের জাতীয় জীবনে। এই উৎসবকে কেন্দ্র করে সবাই কেনাকাটা মেতে ওঠে। তো এই কেনাকাটার জন্য যে পণ্য উৎপাদন, পণ্য তৈরি, পণ্য বাজারজাতকরণ ইত্যাদির বিষয়ে এসএমই একটা বড় ভূমিকা পালন করে থাকে। আপনি জানেন যে এসএমই যে পণ্য উৎপাদন করে, এইখানে তারা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়। এগুলো দূর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবছরও আমরা প্রতি বছরই করি, এই বছরও ঈদকে সামনে রেখে আমরা উৎপাদনকারী যারা আছে, উদ্যোক্তা যারা আছেন, তাদের পণ্যের যাতে গুণগত মান বৃদ্ধি পায়, তাদের প্রোডাক্টিভিটি যাতে বৃদ্ধি পায়, পণ্যের যেন বৈচিত্র্যকরণ হয়, ডিজাইনে যেন নতুনত্ব আসে, এইগুলোতে আমরা কাজ করে যাচ্ছি। বেশ বলতে পারেন যে মাস দুয়েক আগ থেকেই আমরা এটা শুরু করছি, এখনও এটি চলমান আছে। পট পরিবর্তনের পরে ভারতীয় মার্কেট অনেকটাই ফেল হয়ে গেছে এবং ভারতীয় মার্কেট থেকে পণ্য বাংলাদেশে আসে এবার একবারে বন্ধ, এবার যেটা, এবং পাকিস্তানি কিছু পণ্য বাংলাদেশে চলবে বরাবরের মতোই। কিন্তু এর বিপরীতে যেহেতু ভারতীয় পোশাক আসছে না কিংবা আসার সুযোগ নেই, সেক্ষেত্রে আমাদের নিজস্ব উদ্যোক্তা যারা আছে তাদের আসলে কতটুকু আমরা এগিয়ে নিতে পারলাম কিংবা বৈচিত্র্য কতটুকু নিয়ে আসতে পেরেছি, কি মনে করেন? দেখেন, আসলে এটি ক্রেতাদের চাহিদার উপরেই নির্ভর করে কি পণ্য আপনি উৎপাদন করবেন, কতটুকু সরবরাহ করবেন। আপনি এটি ঠিকই বলেছেন যে এই একটা ঐতিহাসিক পরিবর্তনের পরে এখন আর সেইভাবে ভারতীয় পণ্য আমাদের বাজার যেভাবে সয়লাভ হয়ে যেত, এরকমটাই আর হচ্ছে না। অল্প কিছু হয়তো পাকিস্তানি পণ্য আছে বা আসবে। তো এইটাকে মানে ক্রেতাদের চাহিদা পূরণের জন্য আমরা যারা উদ্যোক্তা আছে, বিশেষ করে এসএমই উদ্যোক্তা এবং বিশেষ করে নারী উদ্যোক্তা আছেন, তাদেরকে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। বিশেষ করে প্রশিক্ষণ, পণ্য উৎপাদনে মানসম্পন্ন পণ্য যাতে উৎপাদন করতে পারে, ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য যেন উৎপাদন করতে পারে, তাদের ডিজাইন, তাদের এই যে বিষয়গুলো, এইগুলো বিষয়ে আমরা উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। অনেকগুলো প্রশিক্ষণ দিয়েছি, কর্মশালা আয়োজন করেছি, যেখান থেকে তারা উপকৃত হচ্ছে এবং এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য যথেষ্ট, আমি বলবো, তারা আগের তুলনায় এখন শক্তিশালী। আধুনিকায়নে কি এসএমই ফাউন্ডেশন কতটা যুগোপযোগীভাবে কাজ করছে, কি মনে করেন? হ্যাঁ, দেখেন, টেকনোলজি একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই উৎপাদন প্রক্রিয়ার আধুনিকায়নে। আমরা এআই বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে প্রশিক্ষণের ব্যবস্থা আমরা শুরু করেছি। আমরা নিউ টেকনোলজি যেগুলো আছে এগুলোর অ্যাডাপশনের জন্য আমরা প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করছি এবং আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি যে উদ্যোক্তারা এই বিষয়ে খুবই আগ্রহী। আমরা দেশের যারা ভালো ভালো যারা প্রশিক্ষক আছেন, দক্ষ প্রশিক্ষক যারা আছেন, ডিজাইনার যারা আছেন, বিভিন্ন বিষয়ে যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন, তাদের একটা আমরা পুল তৈরি করেছি। এই পুলের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যাতে করে তারা এই যে সিচুয়েশনটাকে অ্যাড্রেস করতে পারে। অনেকটা এগিয়েছে এসএমই খাত, আমরা জানি বিভিন্ন শুধু পোশাক খাত না, অনেক ক্ষেত্রেই এসএমই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে, উদ্যোক্তাদের নিয়ে স্বাবলম্বী করছে। কিন্তু একটু জানতে চাই যে বর্তমান যে মার্কেট সিনারিও, সেখানে বড়দের আধিপত্যটা বেশি হয়ে গেছে, ছোটরা সেখানে কোণঠাসা হয়ে যাচ্ছে। এই জায়গায় আসলে মার্কেট ডিসেন্ট্রালাইজ এবং ছোটদের কি মাঝারিদের সেখানে অবস্থানটা শক্ত করা, এই ব্যাপারে সরকারের সাথে আপনারা কতটুকু কাজ করছেন কিংবা কি উদ্যোগ নিচ্ছেন? আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে, আমরা ঠিকই বলেছেন যে আমরা এই ধরনের একটা সিচুয়েশন বিরাজ করছে দীর্ঘদিন যাবৎ। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে বা অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে আমরা বসেছি, আমরা উদ্যোক্তাদের সাথে বসেছি, আমরা যারা বড় কর্পোরেট হাউসগুলোর সাথে আমরা বসেছি, তাদের সাথে বসে আমরা অনেকগুলো আপনার বায়ার সেলার যে ম্যাচ মেকিং এর ব্যবস্থা আমরা করেছি।
অনেকগুলো প্রদর্শনীর ব্যবস্থা আমরা করেছি, যে আমরা বায়ারদেরকে দেখাইতে চাচ্ছি যে যারা উদ্যোক্তারা আছে তারা কী ধরনের পণ্য তৈরি করছে, যে পণ্যগুলো আপনারা কিনতে পারেন এবং মার্কেট রেটে অনেক সময় কম দামেও কিনতে পারেন, নিয়ে এগুলো বাজারজাত করতে পারেন। তো তারা উভয় পক্ষের মধ্যে আমরা যে গ্যাপটা আছে এই গ্যাপটা হ্রাস করার জন্য আমরা এই ধরনের ক্রেতা বিক্রেতা সম্মেলনের আয়োজন করেছি এবং সামনেও আমরা এগুলো করে যাব, যাতে করে এই দুই পক্ষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক মানে তৈরি হয় এবং একটা উইন উইন সিচুয়েশন যেন একটা তৈরি হয়। ঈদকে কেন্দ্র একটা অরাজকতা আছে, নিরাপত্তা বিষয়, যদিও এটা আপনাদের ইস্যু না, তবুও মার্কেটে যেসব এসএমই যে মার্কেটে আছে তাদের সাথে আপনাদের কমিটির সাথে কোনো কথা হচ্ছে কি নিরাপত্তা ইস্যু নিয়ে তাদের সাথে? আমরা এসএমই উদ্যোক্তাদেরকে সবসময় এই কথা বলে থাকি, বিশেষ করে এই সকল যখন পার্বণগুলো আসে, যখন উৎসবগুলো আসে, তখন যে নিরাপত্তাটা দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ আপনি মার্কেটিং করলেন, বিক্রয় করলেন, সব কিছুই করলেন, তারপরে যদি দেখা যাচ্ছে যে আপনার টাকা পয়সা ছিনতাই হয়ে যায়, আপনার নিজের জানমালের নিরাপত্তা হুমকি হয়, তাহলে পুরো বিষয়টি ভণ্ডুল হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের সাথে পূর্বেই যেন যোগাযোগ করে তারা এই মার্কেটিংয়ের কাজটা করেন। স্যার, সময় শেষের দিকে একটি প্রশ্ন নেব, সেটি হচ্ছে যে এক কেন্দ্রিক হয়ে আছে এসএমই, শুধু ঢাকা কেন্দ্রিক এসএমই ফাউন্ডেশন, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ কি আছে? কোনো উদ্যোগ নেবেন নতুন দায়িত্বে এসে আপনি? ঠিক এক কেন্দ্রিক না, হ্যাঁ অনেকটা এক কেন্দ্রিক, পুরোপুরি এক কেন্দ্রিক না। আমরা কিন্তু সারা দেশেই কাজ করছি। যেমন আপনি জানেন আমাদের 177টা এসএমই ক্লাস্টার আছে, এটা সারা দেশব্যাপী আছে। আমরা এই এসএমইদের পণ্য প্রচার প্রসারের জন্য ঢাকায় যেমন জাতীয় এসএমই পণ্য মেলা আমরা আয়োজন করি, আমরা আঞ্চলিক মেলাও করি। ইতিমধ্যে আমরা রংপুর, বরিশাল, বগুড়া এবং সিলেটে এসএমই পণ্য মেলার আয়োজন করেছি। আমরা এখন এই ডিসেন্ট্রালাইজেশনের দিকে আমরা জোর দিচ্ছি, যাতে করে প্রান্তিক অঞ্চলে যে এসএমই উদ্যোক্তা আছে তাদের জন্য মেইন স্ট্রিমিং হয়, এই বিষয়টার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম এসএমই উদ্যোক্তাদের ঈদ কেনাকাটার বাজারে অংশগ্রহণ। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। যাচ্ছি পরের সংবাদে। রমজানের প্রথম দিন নিত্যপণ্যের বাজার ও সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যকরের খবর জানাতে এই মুহূর্তে কারণ বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান ও খামারবাড়ি এলাকায় আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। প্রথমেই যাচ্ছি ফরহাদুরের কাছে। চাহিদার সাথে দামের যে চিরায়ত সম্পর্ক, সেটির বাস্তবতা কিন্তু এখন আমরা আজকে বাজারে পাচ্ছি। কেননা গতকালকে এই কারণ বাজারে আমরা দেখেছি এই সময়ে প্রচুর পরিমাণ মানুষ ছিল, ক্রেতা ছিল এবং বিভিন্ন মাংসের দাম সেটাই ছিল। কিন্তু আজকে যেটি দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় সব ধরনের মাংসে অন্তত 20 থেকে 30 টাকা কমেছে। আমরা এখানকার বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে রুই মাছ, কাতল মাছ কিংবা পাঙ্গাস মাছ সহ বেশ কিছু মাছে গতকালের তুলনায় তারা কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন, কারণ আজকে মাছের সরবরাহ বেশ ভালো রকম রয়েছে। এবং ক্রেতারা যেটি বলছেন যে আজকে তারা কিছুটা কম পাচ্ছেন, সেটিও কিন্তু তারা স্বীকার করছেন। আমরা এখানকার বিক্রেতা এবং ক্রেতাদের থেকে এই চিত্র পেলেও আমরা মাংসের অংশটিতে যেটি দেখেছি যে গতকালকে 750 থেকে 780 টাকা দরে যে গরু মাংস বিক্রি হয়েছে, আর 780 কাছাকাছি দামেও কিন্তু সেটি বিক্রি হয়েছে, কমেছিল। কিন্তু আজকে যেটি দেখতে পাচ্ছি বাজারে মানুষের উপস্থিতি কম, যেহেতু রোজার প্রথম দিন মানুষজন বাসায় হয়তো বা কিংবা আজকে যেহেতু কর্মদিবস, সে তুলনায় মানুষজন কম এসেছেন। তবে আমরা যেটি দেখেছি যে এখানকার মানুষজন কম পরিমাণে বাজারে আসার কারণে বিক্রেতারা দামও কমাতে বাধ্য হয়েছেন। এবং মাংসের ক্ষেত্রে যেটি হয়েছে তার অন্যান্য চিত্র যেটি আমরা মুদি বাজারে দেখেছি, সেখানেও সরবরাহ ঠিকঠাক থাকার পাশাপাশি দাম অনেকটা আগের মতনই রয়েছে। বেশ কিছু পণ্যের সরবরাহ একেবারেই বেশি, ছোলার সরবরাহ বেশি থাকার কারণে সেটির দামেও কিন্তু প্রভাব পড়েছে। এবছর গত বছরের তুলনায় ছোলা কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে। এই চিত্রের পাশাপাশি আমরা যদি মুরগির বাজারে কথা বলি, গতকালকে প্রচুর পরিমাণ চাহিদার পাশাপাশি মুরগির দামও কিছুটা বেড়েছিল। আজকে যেটি 190 টাকা কেজি ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা যেটি দেখতে পেয়েছি যে ব্রয়লার মুরগির পাশাপাশি সোনালী মুরগিতেও কিছুটা দাম কমেছে। তো এই ছিল আমার কাছে বাজারের এখনকার মতো সবশেষ খবর। আমরা একটু খামার বাড়িতে যাব, সেখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের কম দামে মাংস, ডিম বিক্রির খবর জানবো। সেখানে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া।
খামারবাড়ি এলাকায় সকাল 9:30টায় কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারি বৃদ্ধি পাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। রোদ থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে মানুষ যারা আছেন তারা একটু সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস কেনার জন্য খামারবাড়ি এলাকায় আসছেন এবং এবছর সবকিছুর দাম আগের মতো নেই। দুধ 1 লিটার পাস্তুরিত দুধ এবছর বিক্রি হচ্ছে 80 টাকায়, ডিম 1 ডজন বিক্রি হচ্ছে 114 টাকায়, যেটা গত বছর প্রাণী সম্পদ অধিদপ্তর নির্ধারণ করেছিল 110 টাকা। এবছর সেই ডিম 1 ডজন বিক্রি হচ্ছে 114 টাকায় এবং এবছর ব্রেস্ট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 1 কেজি 250 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি এবছর গুনতে হচ্ছে 650 টাকা করে মানুষকে। এবং এবছর গত বছরের ন্যায় কিন্তু খাসির মাংসটা রাখা হয়নি, এজন্য আমরা যাদের সঙ্গে কথা বলেছি এখানে যারা এসেছেন কিনতে তারা বলছিলেন যে খাসির মাংসটা এখানে গত বছর রাখার কারণে তাদের বেশ অনেকটাই উপকার হয়েছিল। এবছর খাসির মাংস এই কর্মসূচির আওতায় না থাকার কারণে অনেকের মধ্যেই অভিযোগের সুর কিছুটা দেখা দিয়েছে। এবং আরও একটি বিষয় যদি বলি, রাজধানীর প্রায় 25টি এলাকায় কিন্তু এবছর এই কর্মসূচি চলবে। 25টি এলাকায় সুলভ মূল্যে মানুষ কিনতে পারবেন ডিম, দুধ, মাংস এবং সেই 25টি এলাকার মধ্যে একটি এলাকা হচ্ছে খামারবাড়ি এবং খামারবাড়িতেই কিন্তু সকাল থেকে ভিড় দেখা যাচ্ছে এবং বিভিন্ন এলাকা অন্যান্য এলাকার কথাও এখানে যারা দায়িত্বে আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের তারা বলছিলেন যে সব এলাকায় মোটামুটি মানুষের সাড়া মিলছে, সব এলাকায় মোটামুটি মানুষ কিনছেন, সুলভ মূল্যে পণ্য কিনতে আগ্রহ আছে এবং ভিড় করছেন। এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় যেমনটা বলছিলেন যে যাতে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ যেন আমিষের চাহিদা থেকে বঞ্চিত না হয়, সেজন্যই প্রতি বছরের ন্যায় এবছরও তাদের এই আয়োজন এবং প্রতি বছরের ন্যায় এবছরও তারা বাজার ব্যবস্থাপনাকে, বাজার পরিস্থিতিকে, বাজার অন্যান্য পণ্যের যে দাম সেই দামকে মাথায় রেখে তারা এবছর দাম নির্ধারণ করার চেষ্টা করেছে। এবং আরও একটি বিষয় যদি বলি, যেই 25টি এলাকার কথা বললাম যে রাজধানীর 25টি এলাকায় এবছর বিক্রি হচ্ছে, সেই 25টি এলাকা অবশ্য নির্ধারণ করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে যেসব এলাকার মানুষরা বেশি সক্রিয় ছিলেন সেসব এলাকায় বেশি প্রাধান্য দিয়ে এবছর বিক্রির কার্যক্রমের জন্য স্পট নির্ধারণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর খামারবাড়ি থেকে সবশেষ। সুলভ মূল্যে পণ্য বিক্রির খবর জানাতে খামারবাড়ি, এর আগে কারণ বাজারে ছিলাম নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে। জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, গত শেষ কার্যদিবস যদি বলি আমরা বৃহস্পতিবার গত সপ্তাহে, সেটি কিন্তু আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে কিন্তু কার্যক্রম শেষ হয়। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 6 পয়েন্ট নিম্নমুখী অবস্থানে ছিল। ডিএসইর সইয়া সূচক সেটিও কিন্তু একই অবস্থা 6 পয়েন্ট কম ছিল এবং ডিএসইর বিশেষায়িত 13 সূচক 20 পয়েন্ট কমে অবস্থান করছিল 1905 পয়েন্টে। আজকে যদি এখন পর্যন্ত যদি বলি যে কার্যক্রম শুরুর বলা চলে যে প্রায় 50 মিনিটে কিন্তু কার্যক্রমে আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতাই কিন্তু রয়েছে। 0 পয়েন্ট অবস্থান সবগুলো নিম্নমুখী এবং অবস্থান করছে কিন্তু 5247 পয়েন্টে ডিএসই এক্স অর্থাৎ প্রধান সূচক। এছাড়া ডিএসই সরিয়া সূচক সেটি কিন্তু অবস্থান করছে 0 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1167 এবং 0 পয়েন্ট নিম্নমুখী অবস্থানে 1904 পয়েন্ট অবস্থান করছে ডিএসই 13। অর্থাৎ শেষ কার্যদিবসের চেয়ে আজকে কিন্তু ডিএসই সরিয়া সূচক কিন্তু ডিএসই বিশেষায়িত সূচক কিন্তু আরও নিম্নমুখী অবস্থান করছে। এছাড়া এখন পর্যন্ত শেয়ার হাত বদল হয়েছে 56,119টি, যার বাজার মূল্য আমরা দেখছি যে 159 কোটি টাকা। এছাড়া শেয়ারের দাম বেড়েছে 180টি প্রতিষ্ঠানের, নিম্নমুখী অবস্থানে রয়েছে 116টি এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু বলা চলে যে 85টি প্রতিষ্ঠানের শেয়ার দর। যদি আমরা বলি যে টপ 20 এরকম প্রতিষ্ঠানের মধ্যে শুরুতে আমরা দেখছি যে অরিয়ন ফিউশন প্রতিষ্ঠানে তাদের শেয়ারের দর নিম্নমুখী অবস্থানে রয়েছে এখন পর্যন্ত 395, সর্বোচ্চ ছিল 403 টাকা 70 পয়সা। এছাড়া 2 নম্বর অবস্থানে রয়েছে টপ 20-র মধ্যে ফরচুন লিমিটেড 19 টাকা 90 পয়সা শেয়ার বিক্রি হচ্ছে, সর্বোচ্চ ছিল 20 টাকা 10 পয়সা। রিলায়েন্স ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের শেয়ারের দর 22 টাকা 90 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল কিন্তু আমরা দেখছি 23 টাকা 50 পয়সা। এছাড়া সোনালী পেপার তাদের শেয়ারের দর বিক্রি এখন পর্যন্ত নেমেছে 167 টাকা 60 পয়সা। খান ব্রাদার পিপি ওভেন প্রতিষ্ঠানটি তাদের শেয়ার দর বিক্রি করছে 163 টাকা 50 পয়সা। এছাড়া পেপার প্রসেসিং প্রতিষ্ঠান সেটি কিন্তু বিক্রি করে তাদের প্রতিটি শেয়ার 97 টাকা 30 পয়সা। তো সব মিলে বলা চলে যে নিম্নমুখী এবং ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু
প্রতি সপ্তাহে আমরা দেখি যে ডিএসসির কার্যক্রম চলে এবং সবশেষ সপ্তাহের ধারাবাহিকতায় কিন্তু এই সপ্তাহের প্রথম কার্যদিবস কিন্তু একই অবস্থা আমরা দেখছি। তো এই ছিল ডিএসসির সবশেষ অবস্থা। Thai Aluminium. The better is now the best. দেখছেন এই সময় বাণিজ্য। এবারও গরমে সইতে হতে পারে কম বেশি লোডশেডিং। প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও বিপুল দায় দেনা আর জ্বালানি ঘাটতির কারণে বাড়ছে দুশ্চিন্তা। এ কারণে এবার 700 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকরা। যদিও বিশেষজ্ঞদের শঙ্কা কখনো কখনো লোডশেডিং হতে পারে 3000 মেগাওয়াট পর্যন্ত। তবে পিডিবির আশ্বাস, ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় সহনীয় থাকবে পরিস্থিতি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। মধ্য ফাগুনে এখনো অতটা প্রখর নয় সূর্যের তেজ, তবে দিন কয়েক বাদই বাড়বে প্রকৃতির রৌদ্র রূপ। তখন অবধারিতভাবেই বাড়বে বিদ্যুৎ চাহিদাও। সে সময় পর্যাপ্ত বিদ্যুৎ মিলবে নাকি সইতে হবে লোডশেডিং, গত কয়েক বছরের অভিজ্ঞতায় জনমনে এমন শঙ্কা থাকেই স্বাভাবিক। এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট, যদিও উৎপাদন সক্ষমতা তার 1.5 গুণ অর্থাৎ 27,000 মেগাওয়াট। কিন্তু জ্বালানির অভাব উদ্বেগ জাগাচ্ছে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিয়ে। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। সম্ভাব্য চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনার বড় অংশ জুড়েই গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল ও আদানি নির্ভরতা। পিডিবির পূর্বাভাস বলছে, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 6200 মেগাওয়াট, ফার্নেস ওয়েল থেকে 3500, কয়লা ভিত্তিক সব কেন্দ্র পুরোদমে চালু। ভারত থেকে আমদানি আর আদানির বিদ্যুৎ পুরোটা মিললেও গরমে লোডশেডিং হতে পারে 700 মেগাওয়াটের বেশি। তবে বিপুল দায় দেনা, অর্থ সংকট আর অতীত অভিজ্ঞতা বিবেচনায় উৎপাদনের এ লক্ষ্যমাত্রা পূরণ বড় চ্যালেঞ্জ। 1 থেকে 3000 মেগাওয়াট লোডশেডিং হতে পারে, ডিপেন্ডিং অন এই যে কতগুলা ফ্যাক্টরের মধ্যে যত কিছু, এর মধ্যে যে কোনো একটা জিনিস যদি হয়ে যায়, সবগুলা ফ্যাক্টর ঠিক থাকতে হবে এবং তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হচ্ছে ডলার। আলটিমেটলি এটা ডলারই ডিটারমিন করবে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাবো কি পাবো না। ডলার থাকলে তারা গ্যাস, কয়লা, তেল কিনতে পারবে। একটা ছিল যে আমাদের বিল পেমেন্ট, বিলগুলো কত আপডেট করা যায়, ওই সময় কিন্তু 70-80% লেভেল আমাদেরকে হলো গভর্নমেন্টকে সাপ্লাই করতে হবে, হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। মানে আনলেস আমাদের ওই পরিমাণ যদি তেল না থাকে, আমাদের প্রিপারেশন না থাকে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে পিডিবির আশ্বাস, জ্বালানি আমদানিতে ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় গরমে সহনীয় রাখা যাবে পরিস্থিতি। ডলার ইস্যুর কারণে কিছুদিন আমরা একটু সমস্যায় পড়লাম। এখন মোটামুটি কয়লা প্রকুরমেন্টে, ওয়েল প্রকুরমেন্টে আমরা ডলার পাচ্ছি আর কি। আশা করি সমস্যা হবে না, আমাদের তো প্রচেষ্টা আছে। এবার আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি পূর্ব থেকেই, আশা করতেছি হবে না ওই ধরনের প্রবলেম। পাশাপাশি গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে এবারও গরমে সইতে হবে লোডশেডিং। আর এই অবস্থার সামাল দিতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ, কিন্তু তারপরও থেকে যাচ্ছে বহু চ্যালেঞ্জ। আর এইসব চ্যালেঞ্জ মেটাতে না পারলে এবারও অস্বস্তিতে পড়তে হবে গ্রাহকদেরই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁতের শাড়ির কারিগররা। চাহিদা মেটাতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত নানা ডিজাইনের শাড়ি বুনছেন তারা। আরও খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলের তাঁতপল্লীতে আছেন সহকর্মী কাদের তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। আসন্ন ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীগুলোতে ব্যস্ত সময় পার করছে তাঁত সংশ্লিষ্ট তাঁতি এবং মালিকরা। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রতিদিন এইসব তাঁত সংশ্লিষ্ট তাঁতি এবং মালিকরা তাদের কর্মযজ্ঞ চালিয়েছেন। তাদের বাহারি ডিজাইনে তারা শাড়ি তৈরি করছেন প্রতিদিনই। তাদের প্রত্যেকেই লাভবান হওয়ার চেষ্টা করছেন তারা। মালিকরা যেমন তাঁত বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা করছেন, ঠিক একইভাবে যারা শ্রমিক রয়েছেন তারা বেশি বেশি কাজ করে তারাও চেষ্টা করছেন যাতে ঈদে যাতে তাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ কাটাতে পারে, সেই জন্য তারা বাড়তি পরিশ্রম করছেন। এজন্য
কাকডাকা ভোর থেকে তারা কর্মযজ্ঞ শুরু করেন এবং গভীর রাত পর্যন্ত তারা এই কাজগুলা করে থাকেন। তবে সবচেয়ে বড় বিষয় হলো যে তারা যে অভিযোগটি করেছে যে আগের তুলনায় কিন্তু সেই পরিমাণ তাঁত শাড়ির চাহিদা কমে গিয়েছে, যে কারণে শ্রমিকের সংখ্যাও কমে গিয়েছে। যেখানে অনেক এই টাঙ্গাইলের যে তাঁতপল্লী রয়েছে সেখানে যেখানে লক্ষাধিক তাঁত ছিল বা প্রায় 2 লক্ষাধিক শ্রমিক ছিল, তারা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত, তাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারতো। কিন্তু এখন কিন্তু সেই পরিমাণে নেই, এখন একেবারেই নগণ্য পরিমাণে এখানে শ্রমিক রয়েছেন এবং তাঁতও রয়েছেন একেবারেই নগণ্য। তারা আমাদেরকে বলেছেন যে এই যে তাঁত, টাঙ্গাইলের যে তাঁতপল্লী, সেই তাঁতপল্লীতে তাঁতের গৌরব এবং তাঁতের ঐতিহ্য থাকলেও দিনে দিনে কিন্তু এর ব্যবহার কিন্তু কমে যাচ্ছে। শাড়ির পরিবর্তে সালোয়ার কামিজ সহ অন্যান্য যে পোশাক রয়েছে, বিদেশি পোশাকগুলোই কিন্তু মানুষ এখন ব্যবহার করছেন। শুধুমাত্র মা চাচিরা যারা রয়েছেন, বয়স্ক মানুষ যারা রয়েছেন, তারাই কিন্তু এই শাড়িগুলো ব্যবহার করছেন। যারা যুবক যুবতী বা যারা এই যে মধ্যবয়সী বা তারও নিচে যেসব নারীরা রয়েছেন, তারা কিন্তু এখন আর খুব একটা শাড়ি ব্যবহার করছেন না, শাড়ি পরছেন না। ফলে দিন দিন এই যে শাড়ির যে জৌলুস, সেই জৌলুস কিন্তু শুধু টাঙ্গাইল শাড়ি নয়, যে কোনো শাড়িরই চাহিদা কিন্তু কমে গিয়েছে। তবে আমরা শুধু টাঙ্গাইল শাড়ির যারা মালিক রয়েছেন তাদের সাথে বা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন যে আসলে দিন দিন আমরা যতই চেষ্টা করছি, এখানে কিন্তু টাঙ্গাইলের যে শাড়ি রয়েছেন সেই শাড়ির চাহিদা কমে গিয়েছেন। তবে ঈদ বা যে কোনো উৎসবকে কেন্দ্র করে অন্য অন্য সাধারণ সময়ের চাইতে কিন্তু কিছুটা চাহিদা বৃদ্ধি পায় এবং চাহিদা বৃদ্ধির কারণে তারা অনেকটা কিছুটা লাভবান হতে পারে বা তাদের যে ঐতিহ্য বা তাদের যে সেগুলো তারা ধরে রাখতে পারছে এবং তারা মনে করছে যে এই অতি খুব জরুরি ভিত্তিতে সরকারিভাবে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তো তারা এটি টিকিয়ে রাখতে পারবে না। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের তাঁতপল্লীর বিশেষ খবর। ঈদকে কেন্দ্র করে তাঁতপল্লীর ব্যস্ততার খবর জানতে এতক্ষণ ছিলাম টাঙ্গাইলে। দেখছেন এ সময় বাণিজ্য। বাজার নিয়ন্ত্রণে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাজধানীর কারওয়ান বাজারে এই মুহূর্তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং তার সাথে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং দোকান মালিক সমিতির বিভিন্ন অংশীজন মহাপরিচালক ভোক্তা অধিকার তিনি অভিযান পরিচালনা করছেন, তদারকি চালাচ্ছেন মূলত রমজানে যাতে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকে এবং সরবরাহ ঠিকঠাক থাকে। আমরা যেটি দেখছি আসলে মুদি বাজারের এই অংশটিতে নানান যেসব পণ্য রয়েছে, বিশেষ করে ছোলা, বুট, তেল সহ বিভিন্ন পণ্য, সেগুলোর সরবরাহ কী অবস্থা এবং কিভাবে আসলে কোনো ধরনের সংকট আছে কিনা সেগুলো তারা খতিয়ে দেখছেন এবং কথা বলছেন। আমরা দেখেছি যে ভোক্তা অধিকার মহাপরিচালক আলিম আক্তার তিনি আছেন এবং তার সাথে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ আছেন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব, তাদেরকে আমরা দেখছি আসলে বেশ আধা ঘন্টা যাবত তারা কিন্তু এই প্রতিটা দোকানেই যাচ্ছেন এবং তারা কথা বলছেন কোনো ধরনের সরবরাহ সংকটের চেষ্টা কেউ আসলে করছে কিনা, বাজারের কি অবস্থা, মূল্য বেশি রাখা হচ্ছে কিনা, এই সব তদারকি চলছে। আমরা গত কয়েকদিন যাবতই তাদের আসলে এই তদারকিটা দেখেছি। তারা আজকে আরও সেটি জোরদার করেছেন, মহাপরিচালক নিজে এসেছেন। তারা কিছুক্ষণ আগে আমাদেরকে যেটি বলেছেন, কোনো অবস্থাতেই বাজারে কৃত্রিম কোনো সংকট যাতে কেউ তৈরি করতে না পারে সে চেষ্টা তারা চালিয়ে যাবেন। এবং রমজানের ব্যাপারে তারা আরও বলেছেন সব ধরনের পণ্যের সরবরাহ সরকারি তথ্য অনুযায়ী ঠিকঠাক আছে এবং সেটি কোনো ধরনের সংকট হবে না। যদি সে কোনো ধরনের সংকট দেখা যায় তাহলে সেটি কৃত্রিম সংকট, ব্যবসায়ীদের নিজস্ব তৈরি সংকট, সেটি তারা আগেও তারা জানিয়েছেন, আজকেও সেই তদারকিটুকু কিন্তু তারা করছেন। আমরা দেখছি যে দোকানদারদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে নানা ধরনের ইন্টারাপশনের মাঝে তারা আছেন, কিছু ইন্টারাপশন কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, তবে সেটি কেন হচ্ছে, কারা করতে যাচ্ছে সেটি তারা খতিয়ে দেখার জন্য মূলত ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। এবং আমরা যেটি দেখেছি আসলে সাধারণ মানুষজন বলছেন যে এই বছর ছোলা, বুট সহ বিভিন্ন পণ্যের দাম কিছুটা সহনীয় আছে, কিছুটা স্বস্তিতে তারা আছেন। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ খবর। বাজার পরিস্থিতি মনিটরিংয়ে এতক্ষণ ছিলাম ভোক্তা অধিদপ্তরের অভিযানে। পর্দা নামল সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট 2025-এর। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতা ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে শুক্রবার রাতে সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্ট শেষ হয়েছে। গেল সোমবার শুরু হয় প্রতিযোগিতায় দেশীয় বিদেশি 8 শতাধিক অ্যামেচার গলফার অংশ নেন। তার মধ্যে মোট
23 জনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান SM নুরুল আলম রিজভী ও আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী। দেশের বাজারে 1.5 লাখ টাকার নিচে নামলো স্বর্ণের ভরি। এ দফায় ভরি প্রতি সর্বোচ্চ 2,624 টাকা দাম কমানো হয়েছে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায়, রোববার থেকে দেশের বাজার প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ 1,48,343 টাকা, 21 ক্যারেট 1,41,601 টাকা, 18 ক্যারেট 1,21,376 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম কমে হয়েছে 99,890 টাকা। এনে চলতি বছর 11 বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যেখানে দাম বাড়ানো হয়েছে 8 বার আর কমেছে 3 বার। বন্ধ হয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম স্কাইপ। 2 দশকের বেশি সময় গ্রাহক সেবা দেয় প্ল্যাটফর্মটির কার্যক্রম আগামী মে মাসে গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। পরিবারের কেউ হয়তো বিদেশে কিংবা অন্য শহরে। তথ্য প্রযুক্তির এই সময়ে এই দূরত্ব এখন কোনো বাধা মনে না হলেও একটা সময় ছিল যখন প্রিয়জনকে একটু দেখার আশায় থাকতেন স্বজনরা। 2000 সালের গোড়ার দিকে সেই দূরত্ব ঘুচিয়ে দেয় স্কাইপ। 2003 সালে উন্মোচনের পরপরই এটির প্রভাবে ল্যান্ডফোনের দুনিয়ায় ধস নামে। কারণ ল্যান্ডফোনের চেয়ে কম দামে অডিও ও ভিডিও কল করতে পারায় মানুষ এটির প্রতি ঝুঁকে পড়েন। সে সময় ভিডিও কলের জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে মাইক্রোসফটের এই প্ল্যাটফর্মটি। অডিও ভিডিও কলের সেই জাদু ছুঁয়ে যায় কোটি মানুষকে। 2 দশকের সেই জাদুর অধ্যায় শেষ হতে চলেছে আগামী মে মাসে। স্কাইপ বন্ধের কারণ হিসেবে মাইক্রোসফট জানায়, সময়ের সঙ্গে সঙ্গে স্কাইপের জনপ্রিয়তা কমেছে। এছাড়াও মাইক্রোসফটের অন্যান্য প্রতিষ্ঠানে আরও অনেক বিনিয়োগ রয়েছে যা স্কাইপের মতোই একই সেবা দিয়ে থাকে। ফলে স্কাইপ বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সময় বদলেছে প্রযুক্তির চাহিদাও। সহজে ব্যবহারযোগ্য জুম, গুগল মিটিং, হোয়াটসঅ্যাপের মতো প্রতিযোগীদের সঙ্গে তাল মেলাতে পারেনি স্কাইপ। মহামারীর সময় খানিকটা ঘুরে দাঁড়ালেও টিকে থাকা সম্ভব হয়নি এক সময়কার জনপ্রিয় এই অ্যাপের। প্রযুক্তির দুনিয়ায় নতুন নতুন নাম আসলেও কোটি মানুষের স্মৃতিতে থেকে যাবে স্কাইপ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এই সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ কেনাকাটায় নতুনত্বে নজর ক্রেতাদের, এবারও ভালো বেচা কেনার প্রত্যাশা। পোশাকে বৈচিত্র্য আনতে SME উদ্যোক্তাদের বিশেষ সহায়তার তাগিদ। রমজানের চাহিদা কমায় দর পড়ছে মাছের, বাড়তি দরে বিক্রি হচ্ছে মাংস, ফলের বাজারে উত্তাপ। অযৌক্তিক দামে ক্ষুব্ধ ক্রেতা, তদারকি বাড়ানোর পরামর্শ। এবং এবারও গরমে সইতে হতে পারে লোডশেডিং। 700 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা। উৎপাদন সক্ষমতা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জ, জ্বালানি ও আর্থিক সংকট। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।